আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এসেছি রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধন। আমাদের আজকের রোজকার বন্ধন একটু অন্যরকম ভাবে শুরু করতে যাচ্ছি, একটু অন্যরকম ভাবে কথা বলতে যাচ্ছি। আজ পহেলা মে, শ্রম দিবস। শ্রম হচ্ছে সভ্যতার ভিত্তি। প্রতিটি ঘামবিন্দুর পিছনে লুকিয়ে থাকে একটা সুন্দর আগামী। শ্রম দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকের এই এপিসোড শুরু করছি। আমাদের সাথে রয়েছে আজকে দুজন অতিথি। একজন নাসরিন জাহান সীমা এবং আর একজন হচ্ছে মোনা। আমরা এই যে দুজন সুন্দর মানুষ পেয়েছি আমাদের মাঝে, এই দুজন মানুষ তারা স্ব স্ব ক্ষেত্রে কাজ করছেন এবং তারা আরো কয়েকজনকে নিয়ে কাজ করছেন। অর্থাৎ তারা যে নিজেরা যেমন শ্রমজীবী, পাশাপাশি আরো শ্রমজীবী মানুষকেও তাদের বিজনেসে, তাদের কাজের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন এবং এভাবে এগিয়ে চলছে বাংলাদেশের শ্রমবাদ। তো আর দেরি না করে চলুন আজকে পরিচিত হয়ে নিই। প্রথমে আমি চলে যাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোনা আপু। মোনা আপু, আপনি প্লিজ একটু আপনার পুরো নামটা আমাদের সাথে শেয়ার করবেন। আমি সংক্ষিপ্ত নামটাই বলছি, পুরো নামটা আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে জিতু আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু আমাকে ইনভাইট করেছেন। আপুর সমস্ত কার্যকলাপকে আমি সবসময় সাধুবাদ জানাই। আপু আমার পছন্দের একজন মানুষ। আমি হচ্ছে মাহফুজা আহমেদ মুনা। অনেক ধন্যবাদ মাসুদ আহমেদ মোনা আপু। আমরা জানি যে আপনি কাজ করেন সূচি শিল্প নিয়ে, এবং আপনার এই কাজের পিছনে আসলে সূচি শিল্প কাজটা যদি বিজনেস হিসেবে আমরা নিয়ে থাকি, একা সম্ভব হয় না। তো আপনার আন্ডারে আরো বেশ কিছু আমরা সম্ভবত এই সূচি শিল্পের যারা কাজ করে তাদেরকে কর্মী বলে থাকি। তো কিছু কর্মী আছে, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে কর্মীদের দিয়ে যে আপনি কাজ করান, কর্মীদের সাথে আপনার বন্ডিংটা কিরকম? এটা কি একদম মালিক পক্ষ আর কর্মচারী পক্ষ এরকম, নাকি বন্ধুত্বপূর্ণ? আপু ধন্যবাদ। আমার যে কর্মীগুলো আছে প্রত্যেকজন কর্মী আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের সাথে আমাদের প্রতিদিনই আপনার কাজের ক্ষেত্রে যদি আমরা কথা বলি, তখন দেখা যায় আমাদের মধ্যে 30 মিনিট 40 মিনিট অলরেডি চলে যায় কথা বলতে বলতে। তো আমি যদি তাদেরকে শুধুমাত্র কর্মী মনে করতাম, তাহলে কিন্তু 2-3 মিনিটের বেশি আমি তাদেরকে সময় দিব না। হ্যাঁ, তো খুব ভালো আমাদের একটা মধ্যে কথা খুব বলেছেন। খুবই ভালো সম্পর্ক আমাদের মধ্যে। এই যে যখন আপনারা কাজ করেন, অবশ্যই কাজে ভুল ত্রুটি হয়, এটা স্বাভাবিক একটা বিষয়। এই হ্যাঁ, ভুল অবশ্যই। ত্রুটি গুলোকে কিভাবে আপনার কর্মী যারা আছে তাদের সাথে মানে অ্যাডজাস্ট করে নেন ভুলগুলোকে? হ্যাঁ, ভুল ত্রুটি হলে আমি বুঝিয়ে বলি। দেখা গেল একটা সেলাই বড় করলো, তাকে আমি বলে দিই যে আপা এই সেলাইটা তো ছোট হতো, আপনি বড় দিয়ে ফেলেছেন। তখন সে নিজেই বলে যে আপা তাহলে কি আমি এটা ছোট করে ছোট করে করবো? হ্যাঁ, ছোট করে করেন। তো ওনাদেরকে বলাই থাকে যে আপনার একটা ফুল করে আমাকে স্যাম্পল দেখাবেন, তারপর আপনি বাকি কাজ করবেন। তো সেই কারণে ওনাদের ভুলটা খুব বেশি হয় না। আপু, এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, এই যে যে আপনি ওদেরকে দিয়ে কাজ নিয়ে আসেন, ওদেরকে বুঝায় বলেন, ওরা শোনে। তো যখন ধরেন কাজের প্রেশার থাকে, ওদের উপরও অনেক কাজের প্রেশার থাকে। তো অফিসে কাজ করলে যেরকম ওরা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে কাজ করে, 9টা 5টা বা 8টা 6টা, এরকম একটা টাইমিং থাকে। তো আপনার যারা কর্মী, এদের কি কোনো এরকম নির্দিষ্ট টাইম আছে, নাকি তারা নিজেদের কাজের পরবর্তী ওই কাজগুলো করে? প্রতিটা কাজে কিন্তু সময় নির্ধারণ থাকে, যেহেতু কাস্টমার আমাদেরকে সময় দিয়ে দেয়। তো হুম। আমি 7 দিন সময় হাতে রেখে আমি কর্মীদেরকে সময়টা দেই। তার মানে 7 দিন যে আমার হাতে সময়টা আছে, এটা আমি ওনাদেরকে বলি না। 7 দিন সময়টা কম বলে ওনাদেরকে কাজ দিই যে এর ভিতরে আমাকে কাজ দিতে হবে। তাহলে হয় কি, আমি যদি 7 দিন সহ ওনাদেরকে বলি, ওরা কি করে 2 দিন আগে দিয়ে যায়। তো ওই 7 দিন আমার হাতে থাকে, এর ভিতরে তাদের সমস্যা হতেই পারে। তখন আমি বলি, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আরো 2 দিন সময় দিলাম, এর ভিতরে আমাকে করে দেবেন।
তখন তারা করে দিয়ে যায়। অনেক ধন্যবাদ আপু, আপনার কাছে আবারও আসবো। আমি এবার একটু আমাদের আরেকজন আপু আছেন, নাসরিন জাহান সীমা আপু, আমি তো সীমা আপুর কাছে যাচ্ছি। সীমা আপু, আপনি মোনা আপু হচ্ছে সূচি শিল্প নিয়ে কাজ করেন, আপনি কোন বিষয় নিয়ে কাজ করছেন, আপনার কাজের সেক্টরটা একটু জানাবেন। ধন্যবাদ। আমি প্রথম কাজ শুরু করেছি নকশি কাঁথা দিয়ে, তারপর হচ্ছে টাই ডাই করে সেখানে নকশি স্টিচ হয়। আবার ধরেন টাই ডাই করে সেখানে ব্লক, আবার ব্লকের মধ্যে হচ্ছে নকশি স্টিচ, এরকম হয়। মানে আমার কর্মীদের সাথে আমি রিলেটেড, ওরা আছে বলেই আমার প্রয়াস আছে, আমি আছি। আপনার প্রতিষ্ঠানের নাম থ্রি প্রয়াস। পিস, তারপর নকশি কাঁথা, হ্যাঁ জি জি, নকশি কাঁথা, তারপর হচ্ছে আহ এই তো ফ্যামিলি কম্বো, এগুলি করা হয়ে থাকে। এই যে আপনি কর্মীদের নিয়ে কাজ করছেন, এটি আপনার নিজস্ব কোনো কারখানা আছে নাকি কাজগুলো ম্যাক্সিমাম সূচি শিল্পীর কাছে আমি যেটা জানতে পেরেছি যে তারা হচ্ছে কাজগুলো নিয়ে নিজেদের বাসায় নিজেদের সংসারের কাজে পরে করে, আপনার কি সেই ধরনের কর্মী নাকি আপনার কারখানা আছে? আর কর্মী, গ্রামে হচ্ছে কর্মীরা কিন্তু ছড়ানো ছিটানো থাকে। আমি যখন গ্রামে যাই, আহ আমি সব থেকে বেশি থেকেছি গ্রামে দীর্ঘ 1.5 মাস, যখন প্রথম আমি কাজ শুরু করি। হ্যাঁ, কর্মীরা কিন্তু যার যার কাজ নিয়ে গ্রামে চলে যায়। কর্মী অ্যাকচুয়ালি কর্মী বলবো না, সূচি শিল্পী বলবো। 7 বছরের একটা ছোট বাচ্চাও কিন্তু খুব সুন্দর সেলাই করতে পারে। ওরা কিন্তু আসে, 7 বছর 10 বছরের যে ছোট বাচ্চাগুলো স্কুলে যায়, ওরাও কিন্তু আসে। এবং কুশন কভার গুলো আহ দাদি বলে ডাকে, হ্যাঁ দাদি, তারপরে আপা ডাকে। কুশন কভার নিয়ে যাবে, ওই কুশন কভার যে সেলাই করবে, যে টাকাটা পাবে, ওটা দিয়ে দেখা যাচ্ছে যে ওর খাতাটা কিনছে কিংবা টিফিনের টাকাটা। আহ তারপরে তো বয়স্ক মানুষ আছে, নানান রকমের আর কি মেয়ে আছে, মহিলারা আছে, এবং ওরা বেশিরভাগই ভীষণ ভীষণ কোঅপারেটিভ, খুবই ভালো। খুবই ভালো লাগলো। আপনি তাহলে হচ্ছে আপনার ওয়ার্কিং যে এরিয়ায় যে কর্মীরা, এটা গ্রামে বললেন, তো কোন জেলায় আপনার এই শিল্পীরা থাকেন, সূচি শিল্পীরা, আপনার শিল্পী যারা আছেন? এটা কিন্তু আহ, হ্যাঁ, এটা মোটামুটি প্রয়াস এখন মোটামুটি ছড়ায় গেছে। এটা জামালপুরের কয়েকটা গ্রামে আছে, কাজ করাচ্ছে ওদের দিয়ে। যশোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যশোরে উম, একটা মোটামুটি একটা টিম গড়ে উঠেছে। রাজশাহীতে একটা টিম আছে, এবং তো আমি খুবই ভালো। ঢাকাতেও আছে। হ্যাঁ, এবং এদের সবার থেকে আমি বেশিরভাগই পজিটিভ ভাইবটা পেয়েছি। ওরা, আমি আবার বলি, ওরা আছে বলে আমি আছি। আমি কখনই বলবো অবশ্যই। না আমি প্রয়াসের ফাউন্ডার, প্রয়াস কখনোই আমার একলা না। ওরা আছে বলেই আমি আছি, আলহামদুলিল্লাহ। মানে ঢাকার যে খুবই আমার ভালো। কারিগর আছে, ওরাও কিন্তু ভীষণভাবে কোঅপারেট করে, খুবই ভালো সবাই। দর্শক, আজকে আমরা যে দুজন আপুর সঙ্গে কথা বলছি, দুজনেরই কাজের সেক্টরটা একই রকম, দুজনই সূচি শিল্পের সেক্টরটাতে আছে। এবং আমরা জানি যে সূচি শিল্প নিয়ে যারা কাজ করে, ম্যাক্সিমাম সূচি শিল্পীরাই আসলে 9টা 5টা কোনো ডিউটি ওদের থাকে না, এরা সংসারের বিভিন্ন কাজের বাইরে অবসর টাইমে এই কাজগুলো করে, এবং এই কাজগুলো করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, এবং পাশাপাশি তাদের অন্যান্য নানা ধরনের চাহিদা পূরণেরও এই কাজটা সহায়ক হয়ে থাকে। তো এই দুজন আপুর কর্মীরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবার আমি একটু মুনা আপুর কাছে জানতে চাচ্ছি যে আপু, আপনি এই যে শিল্পী যারা আপনার সূচি শিল্পী, এদের কাজের মজুরিটা কিভাবে নির্ধারণ করেন? আপু, মজুরিটা তো নির্ধারণ করে আপনার এক একটা আপনার সেলাইয়ের উপরে নির্ভর করে, ড্রেস আপের উপরে নির্ভর করে। তো সেই হিসাবে আমি মজুরিটা নির্ধারণ করি। আচ্ছা, মানে এটা কি ডিজাইন কতটুকু হচ্ছে, কি ধরনের সেলাই হচ্ছে তার উপরে ডিপেন্ডেবল? জি জি। হুম। খুবই ভালো। আপনাদের এই কাজের বিষয়টা কিরকম যে যখন সূচি শিল্পী আপনার একটা ড্রেস বা একটা প্রোডাক্ট আপনাকে দিচ্ছে তখনই পে করে দিচ্ছেন, নাকি আপনার প্রোডাক্টটা আনার পরে ওটা সেল করার পরে ওই শিল্পীকে টাকা দিচ্ছেন? তো এখানে দেখা যাচ্ছে আপনার আপ- আ- কোনো সূচি শিল্পী বলছে যে আমাকে মানে খুচরা নিবে না, সে জমিয়ে নিবে। হ্যাঁ, সে বলছে যে আপা আমাকে টাকাটা জমিয়ে দিলে আমি একটা কাজে ব্যবহার করতে পারবো। তাদের ইচ্ছের বিরুদ্ধে, মানে তাদের ইচ্ছে মতোই আমি তাদেরকে দিই, তারা যেভাবে নিতে চায়। কেউ যদি বলে যে আমি 1 পিস করে এটা টাকা আমাকে দিয়ে দিবেন, আমি দিয়ে দিই। আচ্ছা, ওদের এটা হলো মানে কর্মী স্বাধীনতার উপরে করে ডিপেন্ড নিবে। করছে।
ওরা যেভাবে নিতে চাবে আমি সেভাবে দেই, আমি আমার ইচ্ছে মতো দিই। এখানে সম্পূর্ণটা ওদের স্বাধীনতার উপরে নির্ভর করে। জি জি তো আমি, জি। আচ্ছা সীমা আপু, একটু আমাকে বলবেন আপনি কর্মীদের এই মজুরিটা কিভাবে নির্ধারণ করেন এবং কিভাবে তাদেরকে পেমেন্ট করেন? আমি মজুরিটা সবসময় ওদের সাথে সাথে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আমি কখনোই মানে আমার এটা অনেক বোঝা মনে হয়। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে কোরআন হাদিসে আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দাও। আমি এটা ভীষণ ভয় পাই। আমি প্রত্যেকের টাকায় সাথে সাথে মজুরিটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং ওদের যেটা হয় যে 6 পিস 12 পিস 18 পিস এটা করে দাও, আহ, ভাগ করে দেওয়া হয় কমপ্লিট হয়ে আসার সাথে সাথে। ওইটা মানে আমার সেল হবে তারপরে তোমাকে দিব সেটা না, মানে জিনিসটা প্রোডাক্টটা তোলার সাথে সাথে আমি ওদের টাকাটা সাথে সাথে পে করে দিই। এটা দিয়ে ওরা কিন্তু ভীষণ উপকার হয়, ওদের উপকার হয়। এটা আমার নিজের চোখে এটা দেখা। খুবই, ওরা কেউ আপনাদের দুজনের গ্রামে বিষয়টাই খুব এরকম অনেক ভালো। মহিলারা আছে, ওরা কিন্তু ওষুধটা ওষুধটা কিনে খায় না, কখনোই না। এটা আমার নিজের দেখা, আমি নিজে গ্রামে স্টে করেছি, করি, থাকি, দেখি। ওরা কখনো নিজের যত্ন নেয় না। যখন একটু বোঝানো হয় যে এটা তোমার টাকা, তুমি ডাক্তারটা দেখো, ওষুধটা খাও, ডিমটা খাও, তারপরে অনেক বলার পরে দেখা যায় যে হ্যাঁ নিজের যত্ন কিছু হলেও করার চেষ্টা করে ওরা। আসলে যে শিল্পীরা তো ম্যাক্সিমামই মেয়েরা, তো মেয়েরা নিজের যত্ন থেকে না কাজের প্রতি, সংসারের প্রতি, সংসারের অন্যান্য সদস্যদের প্রতি বেশি কেয়ার নেয়, নিজের কেয়ারটা আসলে হুম, নেয় না। এটা আমি অনেক অভিযোগ, হুম, মানে হুম, আমি তো অনেকের সঙ্গে কথা বলি এখানে বসে, ম্যাক্সিমাম মানুষের কাছে আমি একটা অভিযোগ পাই। তো আমার মনে হয় আপনারা যারা কাজ করেন, আপনারা যারা একটা স্টেবল পজিশনে আছেন, আপনাদের আন্ডারে যারা কাজ করছেন, তাদেরকে যদি আপনারা একটু মোটিভেট করেন তাহলে তারাও একটু মানে নিজেদেরকে নিয়ে ভাবতে পারবে, নিজেদেরকে একটু ভালো পজিশনে আনার চেষ্টা করতে পারবে। কারণ যত যাই করি না কেন, দিন শেষে নিজের যত্ন এবং নিজের ভালো থাকাটাই অনেক বড় একটা বিষয়। মুনাফুর কাছে আমি আবার একটু জানতে চাচ্ছি যে আপনাদের এই যে সূচি শিল্প সেক্টরের যে কর্মীরা আছে, এদেরকে কি কখনো মানে আমি জানি না এই সেক্টরটাতে আসলে কিরকম কাজ করা হয়, যে ঈদ বোনাস বা বাৎসরিক কোনো একটা ইনক্রিমেন্ট এই ধরনের কোনো বিষয় আছে কিনা? মানে ঈদ বোনাসের কথা বলছেন আপু? হ্যাঁ, আমার চাকরিতে যেমন থাকে সেটা কি আপনাদের কখনো এই মুক্তি সেক্টরে বাড়ায় আছে কিনা? জি আপু, বুঝতে পারিনি, আরেকবার বলবেন। তখন ওরা মজুরিটা বাড়ায়। ঈদের আগে যেটা হয় যে কাজ ধরেন 15টা 20টা পাঠালাম, মানে সবকিছু রেডি করে দিয়ে, তখন যে মজুরিটা থাকে মজুরি থেকে কিন্তু ওরা মানে ওদের যে পার পিস যে টাকাটা দেওয়া হয়, যে মজুরিটা দেওয়া হয়, ওরা কিন্তু বাড়ায় দেয়। যা পায় এটার মধ্যে এত টাকা বেশি দিতে হবে, এটার মধ্যে এত টাকা বেশি দিতে হবে। তখন কিন্তু আমি বাধ্য। আবার এরকম অনেক সময় হয় যেটা ওই যে আপাকে যা জিজ্ঞেস করলেন যে কোনো কাপড় যদি নষ্ট হয়ে যায় তখন আপনারা কি করেন। অসংখ্যবার কাপড় নষ্ট হয়, তখন কিচ্ছু বলে নাই। ওদেরকে খেপানো যাবে না, ওদেরকে কিছু বলা যাবে না, বললে জিনিসটা নষ্ট হবে আমার। হ্যাঁ, ওদেরকে ভালোবেসে বুঝায় কাজ করতে হবে। এরকম অনেক সময় হয় যে বাচ্চারা ওদের কলম দিয়ে থ্রি পিসের একটা ওড়নার মধ্যে দাগায় একদম নষ্ট করে ফেলছে। তখন যে ফিল্ডের যে ম্যানেজার থাকে, ফিল্ডের যে মেয়েটা থাকে, ও কিন্তু ফোন করে বলে জানটি এরকম একটা ড্রেসের ওড়না নষ্ট হয়ে গেছে। আমি বলি যে কিচ্ছু করার নাই বাবা, ওদের কিছু বলো না, কারণ ওর কাজ ভালো, ওর কাজ ভালো, ওকে কিছু বলা যাবে না। আবার যে কাজটা সুন্দর হয় ইমার্জেন্সি ভাবে, যেমন বিদেশি কোনো ক্লায়েন্ট একটা নকশি কাঁথা নিবে, ওটার সাথে ম্যাচিং করে কুশন কভার কিংবা হচ্ছে পিলো কভার নিবে, এটা আমার ইমার্জেন্সি লাগবে, 10 দিনের মধ্যে লাগবে। আমি বলতেছি ওরা কিন্তু করে দিচ্ছে। তখন হচ্ছে ওই যে বোনাসের কথা বললেন, কাজ শুরু করার আমি দিতে বাধ্য। যেহেতু তোমাকে বাবা, আমি তো এটা তোমাকে আমি এমনি পাইলাম, এটা একটা কিছু করো। বুঝলাম। আমি ঈদের কাজগুলো আমি আপনার 10 রোজার ভিতরে উঠিয়ে ফেলি। পুরা সম্পূর্ণ রোজার মাসটা আমি কাজ করি না, তার কারণ হচ্ছে আমার যে আপারা আমার সাথে সহযোগিতা করে ওদের সংসারে কাজ থাকে, আর আমি রোজার মাসে তাদেরকে আমি মানে এই পরিশ্রমটা দেই না। আমরা রোজার আগে পরিশ্রম করি। তো বেসিক্যালি অবশ্যই অবশ্যই আমি শুধু আপাদেরকে না, আপাদের বাচ্চারা থাকে তাদেরকে সহ আমি বোনাসটা দেবার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি
দিতে পারি। হুম, আসলে এক একজনের কাজের সিস্টেম এক এক রকম। তো আপনারা নিজেরা স্ব স্ব ক্ষেত্রে আরো 5 জন লোকের কর্মসংস্থান করছেন, 5 জন লোক আপনাদের দ্বারা কাজ করছে, উপকৃত হচ্ছে, এটা খুবই ভালো একটা বিষয়। আমি জি এখন জি। মুনা আপু আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আন্তর্জাতিক শ্রম দিবস, এই শ্রম দিবসে আহ মানে প্রতিটা শ্রমিকের জন্যই এই শ্রম দিবসটা একটু আলাদা কিছু। কারণ হচ্ছে উম অনেক জায়গায় শ্রমিকরা কাজ করে কিন্তু ন্যায্য মজুরি পায় না। এটা হ্যাঁ, শুধু আপনারা যে শিল্প সেক্টরে কাজ করছেন শুধু এই সেক্টরের বিষয়টাই না, অনেক সেক্টরে আছে। আপনাদের দুজনের সাথে কথা বলে ভালো লাগলো যে আপনারা আসলে মজুরির বিষয়টা খুবই কেয়ারফুল। কিন্তু অনেকে আসলে এই জায়গাটা একেবারে মানে ইগনোর করে যায়, বা আমার দেখা অনেক কিছুই আছে সেগুলো আর ব্যাড এক্সপিরিয়েন্স নাই, শেয়ার করলাম। তো আজকের দিনে এই সকল শ্রমিকদের উদ্দেশ্যে আপনি কিছু যদি একটু বলেন, সকল শ্রমিক। সকল শ্রমিকদের মানে শ্রমিকদেরকে বলার তো কি আছে, শ্রমিকরা তো শ্রম দিচ্ছে, তারা তো শ্রম দিয়েই যাচ্ছে। বরং আমি শ্রমিকদের বলবো না, যারা শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে তাদের প্রতি আমি আহ্বান করব, তাদের প্রতি বারবার আমি জোর দাবি করব যে শ্রমিকদের ঠকাবেন না। শ্রমিকদের ঠকালে কোনো কাজ আগাবে না, আপনারা নিজেরাও মানে তলিয়ে যাবেন। এটা হবে, এটা হয়ে আসছে, বিগত দিনে আমরা দেখে আসছি কিন্তু যে কত কত শ্রমিক আপনার আন্দোলন করছে শুধুমাত্র বেতনের দাবিতে। হ্যাঁ, তো এটাই বলো, মানে যে কোনো শ্রমিকই হোক, যে কোনো ক্ষেত্রে, যে আমাদের আমরা সূচি শিল্প আমাদের জন্য না, প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো শ্রমিকরা কিন্তু খুব কষ্ট করে তারা কিন্তু কাজ করে। কেন? এই পারিশ্রমিকের জন্যই তো প্রত্যেকটা সেক্টরের আপনার প্রত্যেকটা মালিককে, প্রত্যেকটা আমাদের মধ্যে মানে যারা কাজ করতেছে, করাচ্ছে, সবাইকেই আমি বলবো যে আপনারা পারিশ্রমিক ধরে রাখবেন না বা কাউকে ঠকাবেন না। শ্রমিকের ঘাম শুকানোর আগে এবং শ্রমিকের স্বাধীনতার উপরে ভিত্তি করে তাদেরকে যেন তাদের পারিশ্রমিকটা সঠিকভাবে দিয়ে দেওয়া হয়, আর নয়তো মানে আমরা কাজ করতে পারবো না, আমরা এগোতেই পারবো না। অনেক সুন্দর কথা বলেছেন। আমি একটু এবার সীমাপুর কাছে একটু ভিন্ন ভাবে জানতে চাইবো যে সবাই তো পক্ষ, আমরা সবসময় শ্রমিকদের পক্ষে কথা বলি এবং মালিক পক্ষকে সবসময় দোষারোপ করি। তো কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম তো ঘটেই থাকে। তো এই যে ব্যতিক্রম যে সেক্টর গুলোতে ঘটে, যে শ্রমিকদেরও কিছু দোষ থাকে বা ভুল থাকে বা অন্যায় থাকে, যে যেভাবেই বলি না কেন, এই শ্রমিকদের উদ্দেশ্যে আপনার মানে কি বলার আছে বা আপনি কি বলতে চান একটু বলবেন? ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। যখন তুমি ভুলটা করবা, আমার যেটা ওদের সাথে আমার যে বন্ডিংটা, যখন তুমি ভুলটা করবা আমি কিন্তু খুব আদর করে বুঝাই বলি। হ্যাঁ, রোজার ঈদের 15-20 দিন আগে আমার অনেকগুলো অর্ডার পড়ছে 3 পিসের, আরং 3 পিস আর আরং হাতে হাতে 3 পিসের। সেটা কিন্তু ফ্রিজে ছড়াই দেওয়া হয়েছে, এখন পর্যন্ত উঠে আসে নাই। কিন্তু কিছু বলার নাই, কিছু করার নাই, আমার কিন্তু এটা ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। হ্যাঁ, ওদের উপর আমার কোনো মানে বলার নাই, আদর করে ভালোবেসেই ওদের আমি বুঝাই বলি যে তুমি আমার এই কাজগুলো এইভাবে গুছায় করো। হ্যাঁ, ওরা কিন্তু বুঝে, ওরা অনেক সময় বেশিরভাগ সময় বুঝে। বুঝে দেখি ওরা দেখা যাচ্ছে যে কোনো বিপদে যে কোনো সময়ে ওরা কিন্তু আমার পাশে এসে দাঁড়ায়। আমিও কিন্তু ওদের বিপদে পাশে এসে দাঁড়াই, যার জন্য আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। এরকম ঢাকায় যে আমার কর্মী আছে, এক ভদ্রলোক মানে ভাই, ওনার ভালো একটা বিপদ গেছেন। আহ, আমি ওনাকে বাসায় ডেকে নিয়ে আসছি এবং যখন দেখলাম যে উনি হচ্ছে আমার ওই যে প্যাচওয়ার্কের কাজগুলি করে, প্যাচওয়ার্কের কাজগুলি ওনার ওয়াইফের মাধ্যমে আমি করাই। তো ওনাকে যখন দেখলাম যে ওনার সমস্যা এরকম বিপদ যাচ্ছে, ওনাকে আমি একটা মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ওনাকে আমি হেল্প করলাম। এটা তাও কয়েক বছর আগের কথা, 4-5 বছর আগের কথা। উনি এখন পর্যন্ত কিন্তু সেটা ভুলে নাই, ভুলে নাই। আমার যে কোনো সমস্যা, ঈদের সময় যখন দেখি যে আমি প্রচন্ড চাপের মধ্যে আছি, উনি কিন্তু দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার পাশে ঢাল হিসেবে আছে। এই জন্যই বললাম যে ভালোবাসার বিনিময়ে কিন্তু ভালোবাসা পাওয়া যায়। শ্রমিকদের ভালোবাসতে হবে, কখনোই একটা প্রতিষ্ঠান কখনো আমার একার হতে পারে না।
এটা কখনোই আমার একা না, আমরা সবাই দুই মিলে একটা টিম, একটা দুই দল। পক্ষকে বুঝতে হবে, দুই পক্ষকেই আসলে বিষয়টা হুম, হ্যান্ডেল করতে হবে খুবই আহ, হুম, অনেকটা টেকনিক্যালি, অনেকটা মানে যে আমাদের একটা হয়তো প্রবাদ আছে যে দেবতার যে ফুলে তুষ্ট তাকে সেভাবেই খুশি করতে হয়। আপনার কথা আসলে সেটাই মনে পড়লো। তা আপু, এবার আপনি একটু আমাদের এই যে আজকে রোজকার খবরের একটা বিশেষ আয়োজন রোজকার বন্ধন, আমরা আজকে মে দিবস নিয়ে কথা বলছি। আমাদের অনেক দর্শকরা এই প্রোগ্রামটা দেখে, রেগুলার দেখে, এবং নতুন হয়তো অনেকে দেখবে। তো আমাদের রোজকার খবরের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ডাকার জন্য। আমি আমি কৃতজ্ঞ, আমি সত্যি কৃতজ্ঞ, আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সবাইকে পাশে রেখে আম, আপনারা এগিয়ে যান। অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। কৃতজ্ঞ থাকবো আমরা। অনেক ধন্যবাদ। এবার একটু মুন্না আপু, আপনার কাছে আসছি। আমাদের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধন, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। হুম, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা অবশ্যই রোজকার বন্ধনের প্রতিটি প্রোগ্রাম দেখবেন এবং এ থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আমি তো মিস করি না, আপু অবশ্য মনে করে আমাকে লিঙ্ক দেয়, এই জন্য আপু আপুর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমি কিন্তু মিস করি না। তো দর্শকদের এটাই বলবো যে আপনারা রোজকার বন্ধনের প্রতিটি প্রোগ্রাম দেখেন এবং এখান থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন, আপনাদের অভিজ্ঞতা হবে। অনেক ধন্যবাদ মুন্না আপু আপনাকে। আপনারা দুজন যে আজকে আপনাদের কাছে তার মাঝে সময় দিয়েছেন, এবং আগামী যে ঈদুল আজহা আসার আপনাদের দুজনেরই অনেক কাজের ব্যাপার আছে, সেটাও আমি জানি। তার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কাজগুলো আরো এগিয়ে যাক, দোয়া রইল। সুপ্রিয় আপনাকেও দর্শক, অসংখ্য রোজকার বন্ধনের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আশা করি আগামী তো অবশ্যই আসবো, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই কথা হবে, দেখা হবে। ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা শুভকামনা। আজকে রোজকার বন্ধন এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও কোনো গুণীজনকে নিয়ে আপনাদের সামনে হাজির হব, কথা শুনবো, তাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা জানবো। আশা করি সেই কথাগুলো সকলের ব্যক্তি জীবনে কাজে লাগবে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যা বাইরে আবারও বলছি, আজকের এই শ্রম দিবসের সকল শ্রমিকদের প্রতি রইল অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। সালাম।